নবম শ্রেণীর সম্ভবত তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। অবস্থান ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অবস্থানের ধারণা। ভূগোল বিষয়ে একমাত্র আলোচনা করা হয়ে থাকে এই বৈশিষ্ট্যটি। অবস্থান অবস্থান বলতে ভূপৃষ্ঠে কোনো কিছুর অবস্থান। এবার কোনো কিছু বলতে যে কোনো একটা ভৌগোলিক বস্তু, ভৌগোলিক বস্তু বলতে যা ভূপৃষ্ঠে যার অবস্থান দেখানো যায়। যেমন একটি গাছ, তোমাদের বাড়ি, আমাদের বাড়ি, লাইট পোস্ট। ধরা যাক আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায়, আমরা বলি যে চাকদহ স্টেশনের ডান দিকে, কি রেলগেটের পশ্চিম দিকে, কি পদ্মপুকুরের ডান দিকে, কি বটগাছটার বিপরীত দিকে। তার মানে কোনো একটা বাড়ি বা কোনো একটা বস্তুর অবস্থান বোঝাতে গেলে আমরা আরেকটা স্থায়ী বস্তুর অবস্থানকে সাহায্য নিচ্ছি। একে বলে আপেক্ষিক অবস্থান। অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো একটা বস্তু কোথায় অবস্থিত, আমাদের পৃথিবী পৃষ্ঠে কোথায় অবস্থিত, ধরা যাক এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটির অবস্থান বোঝাতে গিয়ে আমি এই বট গাছটাকে ব্যবহার করলাম যে এর পূর্ব দিকে আমাদের বাড়িটা। কিন্তু যদি বলা হয় কলকাতা কোথায়, তাহলে অমুক বট গাছের পাশে বা পুকুরের দক্ষিণ দিকে, এ কথা তো বলা যাবে না। সেক্ষেত্রে খুব অসুবিধা। আমরা স্থানীয়ভাবে এই ধরনের আপেক্ষিক বস্তুর অবস্থানটা আমরা ব্যবহার করতে পারলেও অন্য ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। তাই প্রকৃত অবস্থান আমাদের বর্ণনা করার জন্য আমাদের কিছু জ্যামিতিক এবং আঙ্কিক গাণিতিক কোনো পন্থার সাহায্য নিতে হয়। প্রথমেই আমরা অবস্থান কিভাবে বর্ণনা করা যায় তা দুরকম ভাবে বলা যেতে পারে, একটু আলোচনা করে নেব। এক হচ্ছে আপেক্ষিক অবস্থান, কোনো একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান। এই আপেক্ষিক অবস্থান যখন একটি বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান আমরা বর্ণনা করতে যাই, সেক্ষেত্রে দুটো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। একটা আয়তাকার পদ্ধতি আর একটা মেরুস্থানীয়। বিষয়টা কি? আয়তাকার অবস্থান বলতে বোঝাচ্ছে যে কোনো একটা সমতলের ওপরে আমরা যদি কতগুলো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দাগ টেনে নিই, যেটা গ্রাফ পেপারের যে ধারণা, দাগ টেনে নিই, তাহলে এই হরাইজন্টাল এবং উল্লম্ব দাগগুলির নাম্বারিং দিয়ে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান বোঝাতে পারি। যে এই বিন্দুটার সাপেক্ষে এটা যদি 0 ধরি, 0 0 ধরি, x এবং y যদি 0 0 ধরি, তাহলে x এবং y এর মান নিশ্চয়ই এদিক থেকে 1 2 3 4 এবং এদিকে 1 2 3 4, তাহলে 4,4 এরকম একটা স্থানাঙ্ক আমরা ব্যবহার করতে পারবো এই বিন্দুটার একদম সঠিক অবস্থান জানানোর জন্য। এটাকে আমরা আয়তাকার অবস্থান বলে থাকি। এই পদ্ধতিকে কার্টেসীয় পদ্ধতিও বলা হয়ে থাকে। মেরুস্থানীয় পদ্ধতি কি ব্যাপারটা? সেটা হচ্ছে এখানেও একটি গ্রাফে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আমরা দুদিকেই দূরত্ব, রৈখিক দূরত্ব ব্যবহার করলাম। যে ভার্টিক্যালি এতটা দূরত্ব এবং হরাইজন্টালি এতটা দূরত্বে ওই বিন্দুটি এই 0 0 বিন্দুর সাপেক্ষে অবস্থিত। এখানে কিন্তু প্রত্যেকটাতে এর সাপেক্ষে ওই বিন্দু ব্যবহার করেছি। এখানেও তাই, এই বিন্দুটি ধরা যাক x, এর সাপেক্ষে আমি y বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করছি, যাকে মেরুস্থানীয় পদ্ধতি বলা হয়। এক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ধরা যাক 200 মিটার এবং এই দিকটা ধরা যাক পৃথিবীর উত্তর দিক। সেই উত্তর দিকের সাপেক্ষে কম্পাসের মাধ্যমে আমি এইখানে মনে করা যাক 45 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়েছি। সুতরাং নর্থ লাইনের সাপেক্ষে বিন্দুটি y বিন্দুটি x বিন্দু থেকে
উত্তর মেরু রেখার সাপেক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 200 মিটার দূরত্বে অবস্থান করছে। এইভাবেও কিন্তু আমরা একদিকে কোণ, একটি কোণ এবং একটি দূরত্ব, এই দুটির মাধ্যমে আমরা ওয়াই বিন্দুর অবস্থান এক্স বিন্দুর সাপেক্ষে বর্ণনা করতে পারি। এই গেল মেরুস্থানীয় অবস্থান। কিন্তু প্রকৃত অবস্থান বলতে পৃথিবীর গায়েতে আমরা কোনো বিন্দুর অবস্থান কিভাবে দেখাবো, সেই ক্ষেত্রে এই গ্রাফের ধারণা যেভাবে এসেছে সেই রকম একটি ধারণা এখানে ব্যবহার করা হয়েছে, যেখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কতগুলি ভাবা হয়েছে। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা প্রকৃত অবস্থান স্থানাঙ্কের মাধ্যমে দেখাই। সেই স্থানাঙ্কটা কিন্তু আয়তাকার স্থানাঙ্ক, অর্থাৎ কার্টেসীয় যে স্থানাঙ্কের কথা বললাম সেই পদ্ধতি আমরা ভূপৃষ্ঠে ব্যবহার করি। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটি সমতল পৃষ্ঠে, এটা ধরা যাক একটি পৃষ্ঠা, এখানে একটা বিন্দু দিলাম, বললাম এই এ বিন্দুটি কোথায় অবস্থিত আমাকে বলো। কেউ এই বিন্দুটির অবস্থান খুব নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। কেউ বলবে স্যার একটু উপরে, স্যার একটু নিচে, কিন্তু একদম ঠিকঠাক করে বলা খুব মুশকিল। সেই কারণে আমাদের গ্রাফের সাহায্য নিতে হয়, অর্থাৎ কতগুলো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ধাপ ব্যবহার করে আমরা গ্রাফ পেপার ব্যবহারের মাধ্যমে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই অক্ষের মাধ্যমে আমরা বলতে পারি। ঠিক এই পদ্ধতিটাই পৃথিবীর গায়ে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা, যে একটা গ্রাফ পেপার সেটা সমতল পৃষ্ঠ, কিন্তু পৃথিবীর গাটা বক্র পৃষ্ঠ। তাহলে একটি বক্র পৃষ্ঠের ওপরে একটা সমতল গ্রাফ পেপারের উপরে জড়িয়ে দেওয়া সম্ভব নয়, তাহলে তার মধ্যে ডিস্টরশন আসবে, সমস্ত রেখাগুলি একে অপরের উপরে উঠে যাবে। আর ধরা যাক একটা লেবুর খোসা, লেবুর খোসাটা আমরা একটি সমতল পৃষ্ঠে লেবুর খোসা ছাড়িয়ে সমতল পৃষ্ঠে পরিণত করতে পারি না, সেটা ছিঁড়ে ছিঁড়ে যাবে, কারণ পৃষ্ঠটা, লেবুর পৃষ্ঠটা বক্র, পৃথিবীর পৃষ্ঠটাও বক্র। সেই কারণে এই পৃষ্ঠের ওপরে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা পৃথকভাবে একটি বিশেষ পদ্ধতিতে অঙ্কন করা হয়েছে, সেইটি একটু বুঝে নিতে হবে। ধরা যাক এই হচ্ছে আমাদের পৃথিবী, এর মাঝখান বরাবর আমি কেটে ফেললাম। ধরা যাক একটা লেবু, তার মাঝখান বরাবর কেটে দিলাম, তাহলে তার দুটো টুকরো হবে, একটা ওপরের টুকরো, একটা নিচের টুকরো। এই দুটো টুকরোর মাঝখান থেকে কেটে দিয়ে আমি নিচের অংশটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই ওপরের অংশটি এখানে একটা তল তৈরি করবে, যেই বরাবর আমি কেটে দিয়েছি, গোল একটা তল। ধরা যাক এইটা সেই গোল তল, তার উপরে এই তলটার একটা বিন্দু পাবো, কেন্দ্রবিন্দু পাবো। এটা একটা সমতল তল পেয়ে গেলাম, কিন্তু যেই বরাবর আমি লেবুটাকে কেটে ফেললাম। এই তলটার উপরে এই যে পৃষ্ঠটা, পৃথিবীর পৃষ্ঠটা রয়েছে, এই বিন্দুকে পৃথিবীর কেন্দ্র বলা হচ্ছে, অর্থাৎ লেবুটার কেন্দ্র, যে কেন্দ্রটা এই তলের মাঝখানে বসে আছে। তাহলে এই যে তলটা, এই তলের উপরে এখান থেকে, এটা পৃষ্ঠটা পৃথিবী, এখান থেকে যদি ভূপৃষ্ঠের ওপর, এটা ভূপৃষ্ঠ কিন্তু লেবুটার গায়ের উপরে, এই পৃষ্ঠটার উপরে একটা বিন্দু ধরলাম কে, ধরা যাক কলকাতা। এই কে বিন্দুটি ভূপৃষ্ঠের উপরে যেখানে অবস্থিত, সেখান থেকে যদি একটি ব্যাসার্ধ অঙ্কন করি, তাহলে সেটা পৃথিবীর মধ্যে, মানে লেবুটার মধ্যে দিয়ে একটি ব্যাসার্ধ অঙ্কন করি, সেটা কেন্দ্র অবধি যাবে। তাহলে সেই ব্যাসার্ধটি এই তলটার সাথে যে কোণ উৎপন্ন করবে, ধরা যাক এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই কোণটি হবে কে বিন্দুটার অক্ষাংশ 30 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলে, আচ্ছা এই তলটাই হলো নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে ওই বিন্দুটির স্থানাঙ্ক, ওই বিন্দুটির কৌণিক দূরত্ব নিরক্ষীয় তলের সাপেক্ষে, যাকে আমরা অক্ষাংশ বলছি, তাহলে অক্ষাংশ হলো একটি কৌণিক দূরত্ব। আমরা যেটা মেরু স্থানাঙ্ক বলছিলাম, সেই কৌণিক দূরত্ব
যা নিরক্ষীয় তলের সঙ্গে তৈরি হয়েছে, সেই কৌণিক মানটা, তাই জন্য একে অক্ষাংশ বলা হয়। তাহলে অক্ষাংশ কাকে বলে? এই সংজ্ঞাটা বইতে নানাভাবে থাকতে পারে, কিন্তু এই সংজ্ঞাটা বললে সবচেয়ে বেশি জ্যামিতিক হবে এবং যুক্তিযুক্ত হবে। সেটি হচ্ছে যে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় ওই বিন্দুটার অক্ষাংশ। তাহলে এই রকম বিন্দু পৃথিবীর পৃষ্ঠে আর কি ভাবা যায় যা থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ভাবা যায়। কিরকম? যেমন এই পাশে ধরলাম, ঠিক যদি আমি এই পাশে একটা ধরি এবং এইখান থেকে ঠিক সেম উচ্চতায় ধরি, তাহলে এখানেও নিরক্ষীয় তলটার সাথে এখানেও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এমন বিন্দু এদিকেও পেতে পারি আরেকটা। তাহলে এই বিন্দুর অক্ষাংশ 30 ডিগ্রি, এই বিন্দুর অক্ষাংশ 30 ডিগ্রি। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি যে ভূপৃষ্ঠটার ওপরে আমি যেরকম এই বিন্দু ধরলাম, এই বিন্দু ধরলাম, যে বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে সেম কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এমন আর কি এই পৃষ্ঠটুকুর উপরে আর কি কোনো বিন্দু ভাবতে পারি যে বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? পারি। কিরকম? যদি আমরা ঠিক এপাশে যেমন ধরলাম তেমন ওপাশেও যদি ধরি, এপাশেও যদি ধরি, কিন্তু আমাকে ভাবতে হবে এই বিন্দুটা যেখানে ধরেছি এই নিরক্ষীয় তল থেকে ঠিক ততটা উচ্চতাতেই ঠিক এর পাশেও একটা বিন্দু ধরতে পারি যেখান থেকে আঁকলে পরে ব্যাসার্ধটি নিরক্ষীয় তলের সাথে সেম কোণ উৎপন্ন করবে। ঠিক তার গায়ে আরেকটা বিন্দু, ঠিক তার, কিন্তু ওপরে ওঠা যাবে না, নিচেও নামা যাবে না। তাহলে এই বরাবর, অর্থাৎ এই বিন্দুটি যে উচ্চতায় আমি এঁকেছি সেই বরাবর এই পৃষ্ঠটির উপর দিয়ে ওপাশ থেকে ঘুরে এবং এপাশ থেকে প্রতিটি বিন্দুই এমন বিন্দু যা থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই যে বিন্দুগুলি সেগুলিকে যোগ করলে একটি রেখা পাওয়া যাচ্ছে যেটা ভূপৃষ্ঠকে, পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকছে, পূর্ব পশ্চিমে বেষ্টন করছে। এখানে খেয়াল করো যে এই বিন্দুগুলি কখনো কিন্তু এই উচ্চতা থেকে কখনো ওপরে বা নিচে হবে না, কারণ আমি তো বলেছি সবকটা বিন্দু ভাবতে এমন যে বিন্দুগুলো থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি যদি এই বিন্দু থেকে একটু উঁচুতে ধরি তাহলে এটা 31 ডিগ্রি হয়ে যেতে পারে, আবার এই বিন্দু থেকে যদি নিচুতে ধরি তাহলে সেটা 30 ডিগ্রি থেকে কম হয়ে যেতে পারে, 29 ডিগ্রি হয়ে যেতে পারে। সুতরাং ঠিক এই উচ্চতায় যদি আমি বিন্দুগুলো ধরি তাহলে রেখাটি কখনো আঁকা বাঁকাও হবে না, একদম সরল রেখা, একটি সহজ মানে সেম রেখা হবে, একদম উচ্চতার পার্থক্য হবে না, সরল রেখা হবে, কিন্তু পৃথিবীকে বেষ্টন করে থাকবে পূর্ব পশ্চিমে, এটা কখনো উত্তর দক্ষিণে একটুও বাঁক নেবে না। একেই বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষাংশ এবং অক্ষরেখা এই দুটির মধ্যে একটু সম্পর্ক আমরা দেখতে পেলাম। দুটোর মধ্যে ধারণার পার্থক্যটা হলো এই যে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত কোনো বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অক্ষাংশ, অর্থাৎ কৌণিক অবস্থানটি। অর্থাৎ এই বিন্দুটি এই নিরক্ষীয় তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থান করছে, এই হচ্ছে অক্ষাংশ। আর অক্ষরেখা কি? অক্ষরেখা হলো সমান অক্ষাংশ বিশিষ্ট এমন কতগুলি বিন্দু যাদের অক্ষাংশ সমান, সেই সমান অক্ষাংশ বিশিষ্ট বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে একটি বৃত্তাকার রেখা হয় যা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকে এবং তার নিরক্ষরেখার সাথে অবশ্যই সমান্তরালে থাকবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমান্তরালে থাকবে কেন? আমি কিন্তু আগেও বললাম যে এর থেকে ওপরে নিচে হওয়া সম্ভব না, কারণ প্রতিটি বিন্দুই এখানে কিন্তু নিরক্ষীয় তলের সাথে সমান কোণে অবস্থান করবে। সেক্ষেত্রে আমরা এখানে যদি কোনো বিন্দু ধরি তাহলে ভূপৃষ্ঠের সঙ্গে নিরক্ষীয় তলের সঙ্গে এই রেখাটি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কোনো কোণ উৎপন্ন করবে না, বা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই বরাবর যে বিন্দুগুলো ধরবো প্রত্যেকটা থেকেই অঙ্কিত ব্যাসার্ধ নিরক্ষীয় তলের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাই এই যে রেখাটি হলো তাকে আমরা নিরক্ষ রেখা বলছি, কারণ এই রেখা বরাবর প্রতিটি বিন্দুই
বিন্দু থেকেই অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রের নিরক্ষীয় তলের সাথে সেম কোণ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ নিজ অক্ষ, নিজ অক্ষ অর্থাৎ কোনো অক্ষাংশ তৈরি, অক্ষাংশ বলতে এখানে কৌণিক দূরত্ব তৈরি করছে না, তাই জন্য একে নিরক্ষ রেখা বলা হয়। এটাও একটা ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে। এইভাবে আমি যদি এখানে একটি বিন্দু ধরি যা থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রের নিরক্ষীয় তলের সঙ্গে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই বরাবর সমস্ত বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটা হবে 1 ডিগ্রির অক্ষরেখা, এমন করে 2 ডিগ্রির অক্ষরেখা, এমন করে 3 ডিগ্রির অক্ষরেখা, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এরকম করতে করতে আমরা এইখানে যদি যে বিন্দুটা ভাববো সেখান থেকে অঙ্কিত ব্যাসার্ধ এই যে পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এমন বিন্দু ভূপৃষ্ঠে কিন্তু আর নেই, একটিই আছে, এই একটি মাত্র বিন্দু। তাই একে এই বিন্দুটি দিয়ে কোনো রেখা আঁকা সম্ভব নয়। এতক্ষণ যেরকম অনেকগুলো বিন্দু পাচ্ছিলাম তাদেরকে দিয়ে রেখা আঁকা যাচ্ছিল, তাই 90 ডিগ্রি বিন্দুটি একটি মাত্র বিন্দু, যেটা একটি অক্ষাংশ কিন্তু তা অক্ষরেখা নয়। এভাবে তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কটা অক্ষরেখা পেলাম, 89টা, 1 ডিগ্রি করে গুণে গুণে। এমন করে 0 ডিগ্রিটা মানে 0 ডিগ্রি থেকে আমি যদি নিচের গোলার্ধ যেটা আমরা আগে এখানে ভাবিনি, তাহলে সেখানেও 89টা আমি অক্ষরেখা পাবো এবং নিরক্ষরেখাটা একটি, এই দিয়ে মোট 179 ডিগ্রি, 179টি এই হচ্ছে অক্ষরেখার সংখ্যা। এই হচ্ছে পৃথিবীর গায়েতে আমরা মোট এতগুলি অক্ষরেখা, 179টি অক্ষরেখা পৃথিবীর গায়ে আমরা অঙ্কন করেছি। সবকটা অক্ষরেখায় কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে ক্যালকুলেশন করে আঁকা হয়েছে। তাহলে এইখানে হচ্ছে নিরক্ষরেখা একদম মাঝখানে, তারপরে এইভাবে 90 ডিগ্রি নর্থ হয়েছে, আবার দক্ষিণ দিকেও এরকম করে 90 ডিগ্রি সাউথ। তাহলে এই দিকে হচ্ছে 89টা, এই দিকে হচ্ছে 89টা এবং 0 ডিগ্রি একটা, যাকে আমরা নিরক্ষরেখা বলছি। দেখা যাচ্ছে এই নিরক্ষরেখাটা সব থেকে বড় হয় পৃথিবীর গায়ে, কারণ নিরক্ষীয় ব্যাসার্ধ পৃথিবীর সব থেকে বেশি। এর পরিধি 40,075 কিলোমিটার। এই নিরক্ষরেখাটার দেখা যাচ্ছে কেন্দ্রে মানে নিরক্ষরেখাটির কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র সেম। তাই পৃথিবীর গা দিয়ে অঙ্কিত এমন কোনো বৃত্ত যে বৃত্তটার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই হয়, সেই বৃত্তকে আমরা মহাবৃত্ত বলি। তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য যে অক্ষরেখা, সেই অক্ষরেখাগুলোর ধরা যাক এই অক্ষরেখাটি, তাহলে তার কেন্দ্র নিশ্চয়ই পৃথিবীর কেন্দ্র নয়, এই জন্য অন্যান্য অক্ষরেখাগুলোকে বলা হয় ক্ষুদ্র বৃত্ত, ক্ষুদ্র বৃত্ত। তাহলে এই আমরা পড়লাম অক্ষরেখা। এই অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? এক, বিস্তার, অর্থাৎ অক্ষরেখা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এবং এদিকেও উত্তর এবং দক্ষিণে যে অক্ষরেখাগুলি রয়েছে, এই অক্ষরেখাগুলি প্রত্যেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, প্রত্যেকে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এদের কেন্দ্রে প্রত্যেকটা অক্ষরেখা, যে কোনো অক্ষরেখা, আমি যদি এই অক্ষরেখাটা ধরি, তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? প্রত্যেকটা অক্ষরেখা 90, মানে প্রতিটা অক্ষরেখা যেহেতু একটি পূর্ণবৃত্ত, এর মধ্যে যে কোনো একটি অক্ষরেখা যদি আমি নিয়ে আসি তাহলে সে তো পূর্ণবৃত্ত, তাহলে তার কেন্দ্রে আমি যদি রেখাটা এঁকে নিই খুব সুবিধা হবে, যে প্রত্যেকটা যেহেতু বৃত্ত তাই তাদের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 3 নম্বর, পরিধি প্রত্যেকের সমান নয়। আমি এর আগেও একবার বললাম যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি এবং ওপরে এর পরিধি হচ্ছে 40,075 কিলোমিটার। নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, এরপরে পরিধি ক্রমশ কমতে থাকে দুদিকে এবং দুই মেরুতে এরা একেবারে বিন্দুতে পরিণত হয়েছে। সমান্তরাল, এই কথাটা বোঝাতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে প্রতিটি আমরা যে বিন্দুগুলো ভাবছিলাম যাদের কেন্দ্রীয় অবস্থান নিরক্ষীয় তলের সঙ্গে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে বাড়বে এবং প্রতিটি রেখাতে অবস্থিত যে বিন্দুগুলি তাদের
অক্ষাংশ প্রত্যেকে যেহেতু সমান, তাই অক্ষরেখাগুলি কিন্তু প্রত্যেকের সাথে সমান্তরাল, নিরক্ষরেখার সাথে সমান্তরাল তো বটে। 5 নম্বর মহাবৃত্ত ক্ষুদ্রবৃত্ত বললাম, নিরক্ষরেখা মহাবৃত্ত, বাকিরা সবাই ক্ষুদ্রবৃত্ত। কারণ নিরক্ষরেখার কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু একই, তাই তাকে মহাবৃত্ত বলা হয়। দূরত্ব, এইখানে একটা বুঝে নেওয়ার একটা বিষয় রয়েছে, খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পৃথিবীর গায়েতে এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে ধরা যাক এটা 1 ডিগ্রি অক্ষরেখা, তাহলে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অক্ষরেখা, এই দূরত্ব 1 ডিগ্রির দূরত্ব, সে তো বুঝলাম। কিন্তু এই দূরত্বটা যদি আমরা হেঁটে পার করি, তাহলে আমাকে কতটুকু রাস্তা যেতে হবে, তা হিসেব করে দেখা গেছে 111 কিলোমিটার প্রায় এই দূরত্বটা। তো এই দূরত্ব, যেহেতু পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা একটুখানি বেশি ফোলা এবং দুই দিকটা একটু চাপা, তাই ওপরের দিকে এই দূরত্বটা কিছুটা বেড়ে যায়। আচ্ছা, এইবার হচ্ছে এই যে আমরা অবস্থান পড়তে গিয়ে আমরা অক্ষরেখাটা জানলাম এবং অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। তো এই অক্ষরেখার গুরুত্ব কি কি আছে? অক্ষরেখার গুরুত্বগুলো হচ্ছে, 1, আমরা কোনো একটা জায়গার অবস্থান নির্ণয় করতে পারি। আচ্ছা, আমি এটা মুখেই বলে দিই, লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে। কোনো জায়গায় অবস্থান নির্ণয় করতে পারি, যে ভূপৃষ্ঠ থেকে বিন্দু কোনো একটি স্থান উত্তরে না দক্ষিণে অবস্থিত, সেটা বোঝানোর জন্য আমরা অক্ষরেখাকে ব্যবহার করতে পারি। যে এত ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত, নর্থ অক্ষরেখায় অবস্থিত, এত ডিগ্রি সাউথ অক্ষরেখায় অবস্থিত। অর্থাৎ 0 থেকে এই দিকে গেলে পরে আমরা 0, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এগুলো হচ্ছে নর্থে যাচ্ছে। এরকম করে 90 ডিগ্রি নর্থ অব্দি কোনো বিন্দু কোথায় অবস্থিত বলতে পারি। অর্থাৎ নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, সাউথ গোলার্ধে ভাগ করেছে। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় এবং মেরুর দিকে সূর্যরশ্মি অনেক তির্যকভাবে কিরণ দেয়। ফলে পৃথিবীতে 3টে তাপমণ্ডল হয়েছে, মাঝের অংশটিতে বেশি উষ্ণ হয় এবং 2 মেরুর দিকে খুব কম উষ্ণ হয়, ফলে তাকে হিমমণ্ডল বলে। আর মাঝের অংশটিতে না শীত না উষ্ণ থাকে, যাকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়। এটাও অক্ষাংশের ভিত্তিতে কিন্তু আমরা ভাগ করতে পারি। সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আমরা পড়েছি, যে মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত উত্তরায়ণ এবং কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত দক্ষিণায়ন, এগুলো আমরা অক্ষরেখার মাধ্যমে বর্ণনা করে থাকি। অক্ষরেখার অবস্থান গুরুত্ব বলতে এগুলোই বোঝায়। তবে আরেকটি গুরুত্ব খুব ইন্টারেস্টিং আছে, যেটা বলা উচিত। সেটা হচ্ছে যে, অবশ্য তোমাদের ক্লাসে এটা নিয়ে অত আলোচনার দরকার নেই, যে কোনো কোনো দেশ তাদের যে রাজনৈতিক যে বাউন্ডারি, সেটাও অনেক সময় অক্ষরেখা বরাবর হতে পারে। মানে যেমন কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা 49 ডিগ্রি নর্থ অক্ষরেখাকে খানিকটা মেনেছে আর কি, যে ওই অক্ষরেখা বরাবর তাদের সীমানা মেনটেন করেছে। এবার আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই বুঝলাম যে পৃথিবী পৃষ্ঠে কোনো বিন্দুর অবস্থান বোঝানোর জন্য একটি গ্রাফ বা আয়তাকার, যে আমি অবস্থান দুরকমভাবে বলা যায়, মেরু স্থানীয় অবস্থান পদ্ধতি এবং আয়তাকার পদ্ধতি। আয়তাকার পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব বলে আগে বলেছি। সেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটি বিষয় ব্যবহার করতে হবে। তাহলে অক্ষাংশটি আমরা বুঝে গেছি এবং অক্ষরেখা আঁকা বুঝে গেছি, এবং অক্ষরেখার সংখ্যা আমরা জেনেছি 179টি, উত্তরে 89টি, দক্ষিণে 89টি এবং নিরক্ষরেখা 1টি। এবারে তাহলে এইভাবে, অর্থাৎ গ্রাফ আয়তাকার যে স্থানাঙ্ক পদ্ধতি, কার্টেজ জিরো পদ্ধতি, তাতে আমাদের এই হরাইজন্টাল লাইনগুলো পৃথিবীর গায়েতে ভাবা হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কোনো বিন্দুর অবস্থান দেখালাম কত ডিগ্রি উত্তরে বা কত ডিগ্রি দক্ষিণে, তা আমরা বোঝাতে পারলাম। কিন্তু যদি বলি 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ বিন্দুটি অবস্থিত, স্থানটি অবস্থিত, তা 40 ডিগ্রি উত্তর রেখাটি তো অনেকটা এরকম করে বৃত্ত আকারে রয়েছে। তো সেইটা যদি এখানেও থাকে 40 ডিগ্রি বলবো, এখানেও বলবো 40 ডিগ্রি, তাহলে তার মধ্যে কোথায়
এই জায়গাটাকে আমরা বোঝাবো কি করে, তার জন্য কিন্তু লম্ব দাগ দরকার, সেই জন্যই দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা রয়েছে। তো নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে যেরকম কেটে আমি অক্ষরেখাগুলোর অবস্থান বুঝিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আমরা ভেবে নিলাম যে পৃথিবীটাকে আমরা এইভাবে কাটলাম, তাহলে এই বরাবর একটি তল পেলাম। ঠিক যেমন নিরক্ষরেখা আঁকার সময় মানে অক্ষরেখা বোঝানোর সময় নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাটলে পরে আমরা এই বরাবর একটি তল পেয়েছিলাম যার কেন্দ্রে ছিল পৃথিবীর কেন্দ্র। ঠিক এই লম্বভাবে কাটলাম, তাহলে এইখানে আমি একটা বিন্দু পাবো, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হবে দক্ষিণ মেরু। তাহলে এইটা হচ্ছে মূলমধ্য রেখা বরাবর তল। এই তলের সাথে যদি আমি এবারে পৃথিবীর গা, এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের ওপরে কোন একটা বিন্দু ধরলাম, ধরা যাক এখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ, এটা যেহেতু তলের উপরেই থাকছে, তাহলে পৃথিবীর কেন্দ্রে এই তলের সাথে, অর্থাৎ এই বরাবর যে তল তৈরি হলো সেই তলের সাথে এই ব্যাসার্ধ কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক এর পাশে যদি আরেকটা বিন্দু ধরি, সেখানে ভূপৃষ্ঠে, সেখান থেকে অঙ্কিত ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সাথে, এটা নিরক্ষীয় তল না, সরি, এটা হচ্ছে মূলমধ্য রেখা বরাবর তল, এই তলের সাথে এখানে ধরা যাক এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কথার কথা। তাহলে এই বিন্দুটির অবস্থান হচ্ছে, ধরা যাক এটা কে, তার অবস্থান হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? অর্থাৎ এই বরাবর যদি এখানে আরেকটা বিন্দু ধরি, তাহলে সেখান থেকে অঙ্কিত ব্যাসার্ধ 30 ডিগ্রি হবে। অর্থাৎ এই বরাবর সবকটা বিন্দুই কিন্তু 30 ডিগ্রি কোণ হবে। আবার এখান থেকে সরে যদি মানে এইভাবে পিঠের উপর দিয়ে যদি যাই, তাহলে মানে একটি অক্ষরেখা বরাবর যদি যাই, তাহলে ওখান থেকে অঙ্কিত ব্যাসার্ধ 40 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এমন করে করে এই জায়গাটায় যদি এসে পৌঁছই, তাহলে 90 ডিগ্রি কোণ হবে। এইভাবে ওই পাশে 91 ডিগ্রি, 92 ডিগ্রি, 93 ডিগ্রি, এরকম করতে করতে আমরা এইখানে এসে পৌঁছবো, যেখান থেকে অঙ্কিত ব্যাসার্ধ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বোঝা গেল ব্যাপারটা? এই পৃষ্ঠ বরাবর আমরা বিন্দুগুলো ভাবলাম। তাহলে এবং সেই বরাবর যদি মানে এখানে আমি যেটা 40 ডিগ্রি বললাম, এই বরাবর যদি এই দিকে বিন্দুগুলো ধরি, তাহলে সবাই 40 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ ভূপৃষ্ঠস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ মূলমধ্য রেখা বরাবর তলের সাথে যে কোণ উৎপন্ন করে, তাকেই বলা হয় ওই বিন্দুটির দ্রাঘিমাংশ। এটা এরকম সমতল পৃষ্ঠের উপর বোঝানো খুব মুশকিল, একটু 3D কোনো বস্তু হলে পরে বোঝাতে সুবিধা হতো। আশা করি একটু বোঝার চেষ্টা করলেই, যদি খুব অসুবিধা হয় তোমাদের যারা শিক্ষক আছেন স্কুল খুললে তাদের থেকে জেনে নিতে পারো, বা আমাকে যদি সরাসরি যোগাযোগ করো আমিও বুঝিয়ে দিতে পারি। আমি এখানে চেষ্টা করছি যতটা সম্ভব। তো দ্রাঘিমা রেখাগুলি এইভাবে, তাহলে কটি দ্রাঘিমা রেখা হতে পারে? এটা যদি 0 হয় তাহলে এইভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি করে এটা 90 ডিগ্রি করে ওই পাশ থেকে। তার মানে এইখানে রেখাটি খেয়াল করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে প্রথম ব্যাসার্ধ ছিল, তারপরে দ্বিতীয় ব্যাসার্ধ, তৃতীয় ব্যাসার্ধ, চতুর্থ ব্যাসার্ধ, এরকম করে সব বিন্দুগুলো এক এক করে ধরছি আমি, করলে পুরো পৃথিবীটাকে ঘুরে আসছে এবং এইটা হচ্ছে, তাহলে এইটা একটা রেখায় পরিণত হচ্ছে। তাহলে এটা 180 ডিগ্রিতে পরিণত হলো, এটা 0 ডিগ্রি টু 180 ডিগ্রি, তাহলে কটা দ্রাঘিমা রেখা হলো? 180টি দ্রাঘিমা রেখা হলো। অর্থাৎ পৃথিবীর এই হাফ এ, এই অর্ধাংশে, এটা পশ্চিম অর্ধাংশ, যে অর্ধাংশ আমি বাদ রেখেছি, অর্থাৎ এই পাশে আরেকটা টুকরো যেটা রইল পড়ে, সেখানেও নিশ্চয়ই এরকম ভাবে এটা পূর্ব অর্ধাংশ, পূর্ব গোলার্ধ, সেখানেও 180টি দ্রাঘিমা রেখা হবে এবং প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় উত্তর এবং দক্ষিণ মেরুতে গিয়ে মিলে গেছে। বা আমি যদি এভাবেও ভাবি যে এই যে 0 ডিগ্রিটি, সেই 0 ডিগ্রিটাই তো ওপাশ থেকে 180 ডিগ্রির উপর দিয়ে গেছে। তো অর্থাৎ মানে 180 ডিগ্রিটা নতুন করে আঁকতে হলো না, এই 0 ডিগ্রিটা আঁকলাম, ওটাই কিন্তু 180 ডিগ্রি। অর্থাৎ যেটা 1 ডিগ্রি আঁকবো সেটাই কিন্তু ওপাশে 79 ডিগ্রি, 179 ডিগ্রি হবে। এই ব্যাপারটি যদি আমি এইভাবে বোঝাই তাহলে আরো ভালো বোঝা যাবে। এইভাবে দ্রাঘিমা রেখাগুলিকে আঁকা হয়েছে। অর্থাৎ পৃথিবীর যদি আমি এই অংশটি ধরি, ওটা উত্তর মেরু 90 ডিগ্রি নর্থ, তাহলে যে রেখাটি আমি 0 ডিগ্রি ধরলাম সেইটাই ওই দিক থেকে উঠে এটা 180 ডিগ্রি হলো। যে রেখাটি আমি 1 ডিগ্রি ধরলাম, 1 ডিগ্রি ওয়েস্ট, সেই রেখাটি ওই দিক থেকে উঠে এইখানে উঠলো
1 ডিগ্রি দূরে গিয়ে উঠলো 179 ডিগ্রি ইস্ট হবে নিশ্চয়ই। ওই রকম যে রেখাটি এইখান থেকে টানলাম 1 ডিগ্রি ইস্টে, সেই রেখাটি ওই দিক থেকে উঠবে 180 ডিগ্রি থেকে 1 ডিগ্রি দূরে গিয়ে উঠবে, সেটি হচ্ছে 179 ডিগ্রি ওয়েস্ট। ঠিক এইভাবে এইটা 90 ডিগ্রি ইস্ট হবে, মানে 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম করে করে। ঠিক এমন করে এই দিকেও ওই 90 ডিগ্রিটাই ঘুরে তো আবার এই দিক দিয়ে হবে, সেইটুকু হবে 90 ডিগ্রি ওয়েস্ট। অর্থাৎ আমি যদি এই বিষয়টি একটু ভালো করে বোঝাতে চাই, মানে আরেকটু বুঝে নিই, যে আমি যে কোনো একদিকে, মানে এটা যদি মূলমধ্য রেখা হয়, আমরা নিরক্ষরেখা যেরকম 0 ডিগ্রির অক্ষরেখাটিকে নিরক্ষরেখা বলছিলাম, ওরকম 0 ডিগ্রি এই উল্লম্ব অক্ষরেখাটিকে আমরা দ্রাঘিমা রেখাটাকে আমরা মূলমধ্য রেখা বলে থাকি। এই মূলমধ্য রেখাটিকে যদি আমি মাঝখানে রাখি, তাহলে মূলমধ্য রেখা থেকে এই দিকে যতগুলো অক্ষর দ্রাঘিমা রেখা আঁকবো 180 ডিগ্রি পর্যন্ত, প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় উল্টো দিকেও সারা পৃথিবীকে বেষ্টন করে ফেলবে। অর্থাৎ একটা দ্রাঘিমা রেখা এই পুরোপুরি এ, যদি এটা 0 ডিগ্রি হয় তাহলে ওইটা ওইটুকু 180 ডিগ্রি। এরকম অর্ধেক অর্ধেক কেন ভাবা হয়েছে, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, সেই কারণে আমি এই আলোচনাটা করছি যে একটি দ্রাঘিমা রেখা যা পূর্ণবৃত্ত, কিন্তু আসলে আঁকার সময় কিন্তু পূর্ণবৃত্তই হয়েছে যখন তাকে কল্পনা করা হয়েছে, কিন্তু তাকে যদি আমি দুটো ভাগে ভাগ না করি তাহলে কি অসুবিধা হবে। ধরা যাক এই একটি অক্ষরেখা, ধরা যাক এটা 40 ডিগ্রি নর্থ, আর এই একটি দ্রাঘিমা রেখা, ধরা যাক এটা 60 ডিগ্রি, কথা। তাহলে এই দ্রাঘিমা রেখাটি এবং অক্ষরেখাটি এই বিন্দুতে ছেদ করেছে একবার, এই বিন্দুতে ছেদ করেছে একবার। যদিও এই আকার ক্ষেত্রে এখানে 4 জায়গায় ছেদ হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এইরকম একটা চুড়ি বা রিং, এইরকম একটা রিং, তারা তো 2 জায়গাতেই ছেদ করবে, এই দুটি জায়গায় কিন্তু ছেদ করেনি, এটা ছবিতে মনে হচ্ছে এরকম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়ালো? 40 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অক্ষাংশ আর এটা হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হলো? 40 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি। তাহলে দুটোরই দেখা যাচ্ছে যে অক্ষাংশ দ্রাঘিমাংশ কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই দুটি বিন্দু দেখানোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে, নির্দিষ্টভাবে দেখাতে পারলাম না। তাই এই সমস্যা দূর করার জন্য আমরা কি করলাম, এই দ্রাঘিমা রেখাটিকে গোটাটার নাম 60 ডিগ্রি না দিয়ে তাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম। অর্থাৎ নর্থ থেকে সাউথ পর্যন্ত যেটা 60 ডিগ্রি, সেটাকে আমরা 60 ডিগ্রি ইস্ট করে দিলাম, এবং তার ঠিক উল্টো দিকের অংশটিকে আমরা নাম দিলাম 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি ওয়েস্ট। এটা ইস্ট ছিল, এটা ওয়েস্ট হয়ে গেল। অর্থাৎ আমি যেটা ওখানে বোঝাচ্ছিলাম যে এটা যদি আমি